এই যে এখন যে পরিস্থিতি, বিদ্যমান যে পরিস্থিতি, অনেকটাই মানে সেনাবাহিনীকে নানানভাবে আ আ সমালোচনা করা বা অপপ্রচার করা, এই ধরনের ঘটনাগুলো নানান পক্ষের দিক থেকে চলছে। এবং দেশের অভ্যন্তরীণ যে পরিস্থিতি, একটু আগেই আপনি বলছিলেন যে তারা সশস্ত্র সংগ্রামের কথাও বলেছিল। প্রস্তুতি আছে তাদের। এ ধরনের কথাও বলেছিল। তো আসলে হয়তো তাদের সেই প্রস্তুতি থাকতে পারে বা এখনো হয়তো সেটি আছে। তো এরকম পরিস্থিতিতে যদি থাকে যে দেশের অভ্যন্তরে যদি একটি যুদ্ধের পরিস্থিতি বিরাজ করে, সেক্ষেত্রে তো আসলে সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তো তাদের একটি ভূমিকা রাখার আশা সবাই করেন। এ কারণেই তো একটি দেশের সেনাবাহিনীকে রাখা হয়। এ ধরনের পরিস্থিতি তৈরি হলে তারা সেটিকে মোকাবেলা করতে সহযোগিতা করবে। রাষ্ট্রের সার্বভৌমত্ব যেন হুমকিতে না পড়ে সেজন্য তারা অবস্থান নিবে। তো স্যার, এক্ষেত্রে গত ২-১ দিন ধরেই কিন্তু একটি আলোচনা বারবার সামনে আসছে, যা দেশে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে কিনা, হবে কিনা। এটি আলোচনা এখন কিন্তু বিশেষ করে আপনি যদি ফেসবুকে দেখেন, এটি নিয়ে বিস্তর আলোচনা চলছে পক্ষে বিপক্ষে এবং আ সম্ভাবনা এগুলো নিয়ে। আপনি স্যার, আপনার কাছে কোনো তথ্য বা বিশ্লেষণ আছে কিনা, বা আদৌ কি দেশে জরুরি অবস্থা জারি করার মানে পরিবেশ আছে বা পরিস্থিতি তৈরি হয়েছে কিনা, বা আপনি কি দেখছেন স্যার? দেখুন, এটি তো আসলে মহামান্য রাষ্ট্রপতির প্রেরোগেটিভ এবং তিনি তিন বাহিনীর সর্বাধিনায়কও বটে। আর বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি বিরাজমান, আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যদি এই রকমের অনুরোধ তার কাছে করা হয়, ডেফিনেটলি তিনি তার স্বীয় বিবেচনায় সিদ্ধান্ত নেবেন, এমনটি সবাই ভাবছেন। আর সত্যি কথা বলতে কি, পরিবেশ পরিস্থিতি এমন, মাঝখানে একবার তাকে হুট আউট করবার একটা প্রয়াসও কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম। ৪৮ ঘন্টার মধ্যে তাকে বঙ্গভবন থেকে স্থানান্তর করবার একটা প্রত্যয় ঘোষিত হতে আমরা দেখেছি। এখন ধরুন, এক এক সময় এক এক জিগির তুলে পরিবেশ পরিস্থিতি অস্থিতিশীল করার মধ্য দিয়ে খুব একটা বাহাদুরি আছে এমনটি মনে করার কারণ আছে বলে আমি মনে করি না। জনমনের স্বস্তি প্রদান করবে, একটা স্থিতিশীলতার পরিবেশ নিশ্চিত করা যাবে, এমনটি সবার প্রত্যাশা। সেখানে হঠাৎ হঠাৎ এ ধরনের জিগির তুলে আপনার পরিবেশ অস্থিতিশীল করার মধ্য দিয়ে, আর যাই হোক, আপনার বিনিয়োগ বান্ধব একটি পরিস্থিতি গঠিত হয় না। আর দেশে আলটিমেটলি সমস্যার যে মাত্রা, তা কিন্তু দিন দিন বাড়ছে। সুতরাং যথেষ্ট ম্যাচুরিটির পরিচয় দিতে হবে সকল অংশীজনকে। আর ইটস এ কম্পিটিটিভ ওয়ার্ল্ড, পৃথিবী কিন্তু আমাদের জন্য বসে থাকবে না, সে বিষয়টা যেন আমরা ভুলে না যাই। ধন্যবাদ। জি স্যার। স্যার, এই যে স্যার জরুরি অবস্থা জারির যদি প্রসঙ্গ আসে বা যে পরিস্থিতির দিকে আমরা অনেকেই যে আলাপটা আশঙ্কাটা করছেন, সেটি নিশ্চিত ঘটবেই এটি বলা যায় না। কিন্তু যেহেতু বিভিন্ন কিছু তো নমুনা বোঝা যায়, সিমটম তৈরি হয়। অনেক ক্ষেত্র তৈরির দেখেও অনেক কিছু অনুমান করা যায়। স্যার, সেই ক্ষেত্রে জরুরি অবস্থার মতো পরিস্থিতি যদি তৈরি হয় সেক্ষেত্রে তো স্যার ইউনূস সরকারের পরিণতি কি হতে পারে স্যার? দেখুন, কোনো কোনো আপনার অ্যাক্টিভিস্টের মতে, যেমন কনক সারোয়ার, তার সঙ্গে রাতে কথা হচ্ছিল আমার, তার ধারণা জরুরি অবস্থা আসলে শেষ অবধি জারি করা সম্ভবপর হবে না, বা সেটি সম্ভব নয়। তো এই রকমের ভিউজও আছে। আবার অনেকে মনে করছেন যে এটা সময়ের দাবি। এবং এই যে দুটো অবস্থান একটা কন্টিনিউমের মধ্যে, এটি আশ্চর্য হওয়ার মতো কোনো বিষয় নয়। নানা মুনির নানা মত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে বিষয়টি বলা দরকার, সেটি হচ্ছে জরুরি অবস্থাকে তুলনা করা যেতে পারে কোরামিনের সঙ্গে। এখন এই মহাঔষধ যদি ব্যবহার করার পরও পরিস্থিতি
যেই কে সেইভাবেই বিরাজমান থাকে, তাহলে তখন হয়তো আরো ভয়ানক মারণাস্ত্র ব্যবহার করতে হতে পারে, এবং সেটি হলো মার্শাল রুল। এখন মার্শাল রুল যদি হয়, পুরো বল গেমটা হবে একরকম। আর যদি সেনা সমর্থিত অন্তর্বর্তী তৃতীয় সরকার আপনার দায়িত্ব গ্রহণ করে, সেটি আমার ধারণা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। দেশের মানুষও সেটি চাইবেন। ওয়ার্স্ট সর্ট অফ মেজার বা চরম পন্থায় অবলম্বন করা থেকে যদি বিরত থাকা যায়, সেটাই মঙ্গল। কারণ আমরা চাইবো না যে বাংলাদেশের ইমেজ সংকট তৈরি হোক, আর সেনাবাহিনীকে নিয়ে নানান রকমের উত্তেজক অবস্থান নেয়ার সুযোগ তৈরি হোক। স্যার, আপনি যে স্যার তৃতীয় কোনো সরকারের কথা যেটি বলছিলেন, এই দাবিটা বিভিন্ন মহল থেকে কিন্তু ইতিমধ্যেই উঠছে। কারণ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকারটি গঠন হয়েছে, সেই সরকারটি কিন্তু সরকার এবং সরকারের উপদেষ্টারা স্পষ্টতই একটি পক্ষ নিয়ে ফেলেছেন, এবং ইতিমধ্যেই বলা হচ্ছে যে তারা একটি পক্ষের সরকার। ধরেন আওয়ামী লীগ বলুন বা আওয়ামী লীগের মিত্র অন্যান্য দল বলুন, তারা কিন্তু আসলে এই সরকারকে মনে করছে যে এই সরকারের মূল এজেন্ডা হলো আওয়ামী লীগ বা আওয়ামী লীগের মিত্র দলগুলোকে উচ্ছেদ করা। তো সেক্ষেত্রে স্যার, তৃতীয় কোনো সরকার গঠিত হলে, নতুন কোনো সরকার এলে, নতুন কোনো অন্তর্বর্তীকালীন সরকার এলে, তাদের অধীনেই কি স্যার নির্বাচনটা মনে হয় না যে স্যার তুলনামূলক একটি অংশগ্রহণমূলক বা নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব? আপনার স্যার বিশ্লেষণটা জানতে চাচ্ছি। দেখুন, ইনক্লুসিভ নির্বাচন যদি কার্যকর করতে হয়, তাহলে আপনার নতুনতর একটি ফরমেশন অত্যাবশ্যক হয়ে দাঁড়াবে। কারণ এই যে বর্তমান দ্বিতীয় অন্তর্বর্তী সরকার, সেটি অনেকাংশে অনেকের দৃষ্টিতে আপনার নিরপেক্ষতা হারিয়েছে, এবং নানান রকমের কার্যক্রম, কথাবার্তা এবং আপনার এই যে লুকওয়ার্ম রেসপন্স এর মধ্য দিয়ে অনেকের মনে এই প্রতীতি জন্মেছে যে বর্তমান যে সরকারটি ক্ষমতাসীন, তাদেরই আপনার পছন্দের দল হচ্ছে নতুন যে দলটি আত্মপ্রকাশ করেছে সেইটি। আর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বেশ কয়েক দশক আগে তিনি তার স্বপ্নের রাজনৈতিক দলের রূপরেখা তুলে ধরেছিলেন গণফোরামের একটি সভায়, এবং এই নতুন দলটি তার সেই স্বপ্ন বাস্তবায়নের হাতিয়ার বলে অনেকে সন্দেহ করছেন। এবং আপনার নবগঠিত দলের যিনি আহ্বায়ক নাহিদ মহোদয়, তিনি যখন এই সরকারের পক্ষ থেকে পদত্যাগ করলেন এবং নতুন যে দায়িত্ব সেটি গ্রহণের জন্য আহ্বান হলেন, তখন আলিঙ্গনা পাশে আবদ্ধ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, তাকে ব্লেসিং যাকে বলে সেটি প্রদান করেছেন। এর মধ্য দিয়ে আপনার সামাজিক লৌকিক চিন্তা থেকে যে ইমপ্রেশন বা বার্তাটি চলে গেছে লার্জার সোসাইটির কাছে, সেটি হচ্ছে তার এই অপাত্য স্নেহ এই দলের প্রতি আছে, দলের প্রপোনেন্ট যারা তাদের আছে। ফলে একবার যদি আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু সেটা রেস্টোর করা মুশকিল।